আমাদের শহীদ পরিবার, ওনাদের তো বাড়ির 6টা বিধায়ক, এমপি, এমএলএ, ওদের তো কেউ শহীদ হয় না। মমতা দিদি এতদিন সরকারি ছিল, আমাকে দেখছে পরিবারে কি খাইনি নেই খাই, যেটাই কাজ মার স্বামী চলে গেছে, যেটাই কাজ দিচ্ছে সেটাই চলছে। প্রায় 550-600 জন ফোন করে বলেছে আমরা ডায়মন্ড হারবারের মতো সেবাশ্রয় চাই নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করছে। 15 দিনের পর ওই মানুষগুলো কোথায় যাবে? তারা তো ওই সুপার স্পেশালিটি হসপিটালেই যাবে। নন্দীগ্রামের মানুষ যদি ভালো থাকতো তাহলে হঠাৎ করে মেডিকেল ক্যাম্প করতো না। চাকরি বাকরি তো নেই এখানে, তারপরে যদিও আছে যে যারা বড় লোক, যারা পয়সা কড়ি দিতে পারবে তারাই চাকরি পাবে। কুয়াশার মলাট পেরিয়ে আড়মোড়া ভাঙছে প্রথম আলো। যত দূর চোখ যায় মাঠে মাঠে নরম রোদের হামাগুড়ি। সেই নন্দীগ্রাম আর এই নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ প্রতিরোধ, কৃষক আন্দোলন, রক্তপাত, পালাবদল। 2007 থেকে 2026 বদলে গিয়েছে অনেক কিছুই। সেদিনের মতো খরবায়ু আজ আর বেগে বয় না। তবু দিন গড়ালে নন্দীগ্রামের রাঙা রোদে নিত্যদিন লেগে থাকে কিঞ্চিত রাজনীতির রঙও। এই সেই ভাঙা বেড়া পুল, যে পুলের একদিকে রয়েছে খেজুরি আর অন্যদিকে নন্দীগ্রাম। আর এখানেই 14ই মার্চের গুলি চালানোর ঘটনা ঘটেছিল। 14ই মার্চে আমাদের 14 জন শহীদ হয়। তাতে প্রথম শহীদ আমার স্ত্রী। কাঁদানি গ্যাস বলতে কি জিনিসটা তো বুঝতে পারেনি, জানতে পারে না। এবারে সেই কাঁদানি গ্যাসের সঙ্গে ওরা গুলি করা আরম্ভ করে, ফায়ারিং করে। তখনই আমাদের ওই কাটানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা হয়েছিল। মুসলমানরা ওই ব্রিজের পশ্চিম সাইডে ওরা আজান পড়েছিল। আমার স্ত্রী যখন মারা যায় তখন ওই আমাদের ওই কাটানে কিন্তু গৌরাঙ্গ ঠাকুর 5-7 পিস ছিল। ওরা জাম দিয়ে পড়ে ঠাকুরগুলাকে আমাদের নদীতে ফেলে দেয়। তখন দেখে এরা একটু পিছিয়ে আসবে ওই মানে খাত থেকে, তখনই আমার স্ত্রী একটু হাইট ছিল আমার মতন। সেই থেকে ওর মাথায় গুলি লেগে যায়। গুলি লেগে মোটামুটি মাথার একটা এইভাবে একটা টাকরা উঠে যায়। আমার কোমরেও গামছা ছিল, আমার ছেলের কোমরেও গামছা ছিল। কি হলো না, ঘিগুলো বেরিয়ে যাচ্ছে সব, আর ব্লাডে আমার জামা নুঙ্গি টুঙ্গিগুলো সব মোটামুটি ডুবে গেল। এই বলে মোটামুটি গামছা বেশ করে বের করে বেঁধে দিলাম, তো হয় না। কিছুটা আমাদের এসছি, আমাদের তো ওইখানে শহীদ মঞ্চটা দেখেছেন তো, ওই পর্যন্ত আসতে পারিনি। মোটামুটি সে আর কথাও বলতে পারেনি, আর কিছু নাই, জাহানটা একটু একটু ধুক ধুক করছে। তার মধ্যে চলে গেছে। আমরা ওইখান থেকে বাপ বেটা ধরে নিয়ে মানে অনেকটা রাস্তা চলে এসেছি। তখন না আছে সাইকেল, না আছে ভ্যান, না কিছুই নেই। তো এখন তো আমাদের এলাকায় গাড়ি ঘোড়া হয়েছে, তখন এই গাড়ি ঘোড়া ছিল না, কিছু না। গড় চক্রবেড়িয়া, সোনাচূড়া, ভাঙাবেড়া, স্থান নামে রাখা স্মৃতির ফ্ল্যাশব্যাক। 2007 সাল, সালিম গোষ্ঠীর পেট্রোরসায়ন হাবের জন্য জমি অধিগ্রহণের ভাবনা তৎকালীন বাম সরকারের। জমি দিতে অনিচ্ছুক কৃষক, নাছোড় প্রশাসন, বাধা দিতেই বাঁধল লড়াই। গড়ে উঠেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। প্রশাসনের শিল্প আমাদের ভবিষ্যতের সঙ্গে মানুষের কৃষি আমাদের ভিত্তির সেদিন জোর সংঘাত। নন্দীগ্রাম যেন নিজের গরজেই সেদিন অক্সিজেন জুগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানে। রাজ্যের অংশত মেঘলা আকাশে পালাবদলের পূর্বাভাস তখন বেশ স্পষ্ট। পূর্বাভাস মিলেছিল, রাজ্যে এলো পরিবর্তন।
পরিবর্তনের রাজ্য এতদিনে আবার পেরিয়ে এসেছে ১.৫ দশক। সেদিনের মৃত সহযোদ্ধাদের অবশ্য এখনও ভোলেনি নন্দীগ্রাম। স্মৃতি জেগে আছে উঁচু মিনারে, গাছগাছালি ঢাকা বেদিতে। তবে বেদির আড়ালে আছে চাপা অভিমানও। মা করে আইসিএসে কাজ করে, তার উপরে সংসার চলে, খাওয়া দাওয়া, 5টা লোকের পেট চলে। এটা প্রথম থেকে শুভেন্দুবাবু মমতা দিয়েছিল, সেটাই দিয়েছে সরকার থেকে। সেটাই করছেন। কিরকম আয় হয় তাতে? 5,000 টাকার বেতন আগে ছিল, 1,500 টাকার পাইতো, এখন 5,000 টাকা, সেইটাই আমাদের সংসার চলে। সারা মাস চলে যায় 5,000 টাকায়? শর্ট হয়ে গেলে যখন যখন শুভেন্দুবাবু আমাদের সাহায্য করে। শুভেন্দুবাবুর সঙ্গেই আপনারা বরাবরই ছিলেন, এখনো আছেন, তাই তো? হ্যাঁ। সরকারি সাহায্য বা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ডাকে না আপনাদের শহীদ পরিবার হিসেবে? না। আপনারা 21শে জুলাই ডাক পান? না, মানে শুভেন্দুবাবু ডাকে কোনো কিছু, কোনো আয়োজন বা কোনো শহীদ মিনারে কোনো কিছু ডাক না, সব শুভেন্দুবাবুই ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমরা কাছে চাইছি তার ছেলে গোটে কাজ পাক, যেহেতু তার বাবা চলে গেছে আজ 17 বছর, তার ছেলে গোটে কাজ পাক। আমি এটাই অনুরোধ করছি, এইটাই আশাও করি শুভেন্দুবাবুর কাছে, যে ছেলের জন্য করে কাজ পাক, আমার পরিবারটা যেন ভালোভাবে চলে। শুভেন্দুবাবু তো সরকারে নেই। সরকারি পদে আসলে শুভেন্দুবাবু আশাই দিয়েছে আসবে, কিন্তু মমতা দিদি এতদিন সরকারি ছিল, আমাকে দেখছে পরিবারে কি খাইনি নেই খাই, যেটাই কাজ মার স্বামী চলে গেছে, যেটাই কাজ দিয়েছে সেটাই চলছে। বাবা থাকলে সব সংসারটা পাইতো, সেই কাজের উপরে এখন সংসারটা পাইনি। অভিমান জমে আছে শুভেন্দু অধিকারীকে নিয়েও। সেই নন্দীগ্রাম আর এই নন্দীগ্রামের মধ্যে রাজনৈতিক পক্ষ বদল হয়েছে তাঁরও। শুভেন্দুকে চিনত না আমাদের নন্দীগ্রামের লোক, এই আন্দোলন হবে না, আর শুভেন্দুবাবুকে চিনবে না, শিশির অধিকারীকে চিনবে না, অধিকার ফ্যামিলিকে চিনত না কেউ। ওনাদের তো বাড়ির 6টা বিধায়ক, এমপি, এমএলএ, ওদের তো কেউ শহীদ হয় না। আর যার কোলে বসে তুমি এত বড় হলে, এতগুলো পদ দিলে, তাকে আজকের কথা খারাপ কথা বলে বক্তব্য রাখো, যাও বিরোধীতে যাও, সেইভাবে কথা রাখো, সেইভাবে বক্তৃতা রাখো। দোলাচল আর পরিবর্তনের ইতিহাসের গায়ে গায়ে পথ চলা নন্দীগ্রামের। রাজনীতির ছোঁয়াচ তাই সে চাইলেও এড়াতে পারে না। 21-এর বিধানসভায় নন্দীগ্রামকে হাই ভোল্টেজ কেন্দ্র করে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিপক্ষ একদা তাঁরই পক্ষে থাকা শুভেন্দু অধিকারী। জেতা হারা, আলো, লোডশেডিং, মামলা মোকদ্দমা কম জল গড়ায়নি। বছর 5 পর 26-এর ভোটের দোরগোড়ায় যেন দানা বাঁধছে নতুন সমীকরণ। সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। এসে দেখতেছি তো এখনো সমস্ত কিছু এক্সরে রিপোর্ট, তারপর ব্লাড এক্সামিন, প্রেশার সব কিছু হচ্ছে। অভিষেক ব্যানার্জি এসেছিল, বলেছিল সব রোগের ডাক্তার এসেছে, ওর জন্য এসেছি। দেখে নন্দীগ্রাম দেখিয়েছি, একটু সুস্থ হই আবার যেইকে সেই, ওই জন্য সবাই বলছে ওখানে যাও, সুস্থ হয়ে যাবে। কে কে বলছে এটা? এরকম কারা বলছে? পাড়ার লোকেরা, মানে আমি তৃণমূল করি, আমার তৃণমূলের নেতারা বলছে যে ওখানে যাও, দিদির সব লোকজন আছে। তারপর কোথায় যাবো? যেমন দেখাতাম তেমন দেখাবো ডাক্তারকে। সেবাশ্রয় শিবির যতখানি শুশ্রূষার, ততখানি কি রাজনীতিরও? আপাতত কুপন কেটে রাজনীতি শিবিরে ঢোকেনি বটে, তবে শিবিরের পাল্টা শিবিরও আছে। কে বেশি পুরাতন আর খাঁটি তা বোঝার হলমার্ক নেই। নন্দীগ্রামের বাতাস শুধু বলছে এই নিয়ে তৃণমূল বিজেপি 2 শিবিরের নারদ তুঙ্গে। এখানে টিএমসি বিজেপি কোনো ব্যাপার নেই, এটা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারী ওই বলে না যে রং বদলাতে পারে না মানুষ, নোংরা নিকৃষ্ট রাজনীতি, মানুষকে গিয়ে ভুল বোঝাচ্ছে, আপনাকে এখানে গেলে এই বড়ি দিয়ে দেবে, ওই বড়ি দিয়ে দেবে, সেই বড়ি দিয়ে দেবে। এবং যেটা আরও নোংরা ব্যাপার, শুভেন্দুর যে চাকর বাকরগুলো আছে, যে দুষ্কৃতী বিজেপি, তারা মানুষ আসতে চাইছে, তাদেরকে গিয়ে আটকাচ্ছে। সেবাশ্রয় উদ্বোধন করে ডাক্তারগুলো কোথায়? নন্দীগ্রামে সুপার স্পেশালিটি ডাক্তার আছে, তারা গিয়ে চিকিৎসা করছে। তো তারা যদি গিয়ে চিকিৎসা করবে, তাহলে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটাল তো আছে এখানে, সেই জায়গাটা তো চিকিৎসা হতে পারে। এটা ভোটের চমক, অন্য কিছু নয়। এবং পক্ষান্তরে আমি মনে করি যে
স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক চ্যালেঞ্জ করছে। সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এটা ঠিকই কথা, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এছাড়া বড় বড় যে সমস্ত আরও রোগগুলো, সেই রোগগুলো এখান থেকে নির্ণয় করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা একটা বিরাট সুবিধা। এই শুভেন্দুবাবুর উদ্যোগেই তো আমরা নন্দীগ্রামের প্রত্যেকটা অঞ্চলে ইতিমধ্যে 2021 সাল থেকে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এ তো শুভেন্দুবাবুকে দেখে কপি করছে অভিষেক ব্যানার্জি। একটা শুভেন্দু একটা ক্যাম্প করেছে পাশে, সেখানে রক্ত পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার জন্য তারা পাঠিয়ে দিচ্ছে, সেই ডাক্তাররা পাঠিয়ে দিচ্ছে এই সেবাশ্রমে। এটা হলো শুভেন্দুর লজ্জা। তৃণমূল বিজেপি বাইনারিতে 2-2 4 হতে চাইলেও নন্দীগ্রামের অঙ্ক যেন ঠিক মেলে না। যে বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরোধিতায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নন্দীগ্রামের নন্দীগ্রাম হয়ে ওঠা, সেই বামেরা এই নন্দীগ্রামে গেল কোথায়? যাদের অপপ্রয়াস চলছে, যারা হচ্ছে নন্দীগ্রামের মানুষকে ব্যবহার করে লাল ঝান্ডা যাতে উঠতে না পারে, এবং আমাদের অসংখ্য পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, এখনো পর্যন্ত এই পার্টি অফিসে এসেছেন দেখেছেন কোনো রকমভাবে ব্যবহারযোগ্য টুকটাক করে হয়েছে। নন্দীগ্রামে এরকম 35টি পার্টি অফিস আছে যেগুলো জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কিন্তু তবুও চেষ্টা করতে পারেনি যে লাল ঝান্ডাকে বিনাশ করতে। কিন্তু আমরা বিভিন্ন এলাকাতেই হচ্ছে আমাদের কর্মী সংগঠন আছে, বুথ সংগঠন আছে, জনগণের সমর্থনও আছে, এবং এখনো পর্যন্ত দাঁড়িয়ে সিপিআইএমকে পূর্বের মতো গালিগালাজ আর কেউ করে না। কারণ যতক্ষণ শুভেন্দু মমতা একসঙ্গে ছিলেন ততক্ষণ পর্যন্ত ভুল বুঝিয়ে সিপিএমকে কিভাবে গালিগালাজ দেওয়া যায় সেই চেষ্টা করেছিলেন। এখনো পর্যন্ত বলছে সিপিআইএমটা ছিল, বামফ্রন্ট সরকার ছিল, ভালো ছিল। এই যে প্রক্রিয়ার মধ্যে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া আছে, এবং আমরা আশাবাদী আগামী দিনে যদি নন্দীগ্রাম উঠে দাঁড়ায় সেটা লাল ঝান্ডার হাত ধরেই উঠে দাঁড়ায়। এ নন্দীগ্রামের ভিতরে আছে আরেকটা নন্দীগ্রাম। রাজনীতির রাংতা পেরিয়ে ছাপোষা গেরস্থালির গল্পে যে নন্দীগ্রামে ঘনিয়ে ওঠে বেঁচে থাকার ঘ্রাণ। এই নন্দীগ্রামের অবশ্য কোনো প্রচার গাড়ি নেই, নিরুচ্চারেই তা শুনিয়ে যায় নিজের হাল হকিকত। যদি ইনকাম না থাকে মানুষ ভালো থাকবে কি করে, তাই না? মানুষের তো ইনকাম থাকতে হবে। ইনকাম কোনো কিছুই নেই, না চাকরি, না কোনো কোম্পানি, না কোনো কাজকর্ম, মানুষের তো কোনো কিছুই নেই, বেকার, সবাই বেকার। চাকরি বাকরি তো নেই এখানে, তারপরে যদিও আছে যে যারা বড় লোক, যারা পয়সা কড়ি দিতে পারবে তারাই চাকরি পাবে, আর আমরা তো গরিব দুঃখী লোক, আমাদের কিছু নেই। এখানে তো কোনো ইয়ে নেই, কারখানা নেই, নেই, কোনো কিছু নেই। যে যার কাজের সূত্রে বাইরে যায়, এতে করে জীবিকা নির্বাহ করতে হলে যা করার দরকার সেটাই করে। এখানে চাকরি বাকরি খুব কম। ভোট আসে যায়, মানুষের তাতে যায় আসে। উত্তরে নন্দীগ্রাম যেন মৌন, দ্বিধা দ্বন্দ্ব নাকি নতুন শঙ্কা, হয়তো ভাবনা জীবনের জলছবিতে রং মেলাবে এমন আবির কই। ভোটের পশ্চিমবঙ্গ শুধু আঁচ পায়, এই নন্দীগ্রাম আছে সেই নন্দীগ্রামেই।